ফেরত দেবে না মানে? 3 লক্ষ টাকা আজ 4 বছর পূর্ণ হলো, এখনো দেয়নি। সময় নিয়েছিল 21 মাস, তারপরেও আমি এতগুলো দিন সুযোগ দিয়েছি, আর আজ বলছে আরো সুযোগ। মৃন্ময়ের কথাগুলো রাগ নিয়ে চিল্লিয়ে বলতে থাকে। তার কথায় নড়ে ওঠে অদ্রিজা। অদ্রিজা মৃন্ময়ের এক হাতের উপরেই শুয়েছিল। অদ্রিজার ঘুম ভাঙবে ভেবে মৃন্ময় চুপ হয়ে যায়। গলার শব্দ শীতল করে বলে, শোন, ওর 13 বছরের ছেলেকে তুলে নিয়ে আয়। কান টানলে মাথা আসবে। ইদানিং তার ব্যবসা যে রমরমা যাচ্ছে তা আমি খুব ভালো করেই জানি। মৃন্ময়ের সাথে টক্কর দেওয়ার শাস্তি এবার পাবে। ওকে বস। আর শুনে 3 লক্ষের সাথে আরো 20,000 বেশি নিবি। মৃন্ময় সাইডে ওকে ফোন বস। রেখে অদ্রিজার দিকে তাকায়। ঘুমন্ত অদ্রিজাকে দেখতে একদম ঐন্দ্রজালিক লাগছে। গালের উপর পড়ে থাকা কয়েক গাছি চুল আলতো করে সরিয়ে দেয়। গালের বিভিন্ন অংশে নখের বিভৎস দাগগুলো স্পষ্ট লাল হয়ে আছে। ঠোঁটটা শুকিয়ে একদম শুষ্ক হয়ে আছে। মৃন্ময় তার দৃষ্টি দ্রুত সরিয়ে নেয়। অদ্রিজার পাশে আর বেশিক্ষণ থাকা যাবে না। এই মেয়ে ঘুমন্ত জাগন্ত দুই অবস্থাতে তাকে পাগল করে ছাড়ছে। আর কিছু সময় থাকলে নির্ঘাত কোনো অঘটন ঘটিয়ে বসবে মৃন্ময়। তাই দ্রুত অদ্রিজাকে রেখে শাওয়ারে যায়। দীর্ঘ একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। এখন যেন শরীর ও মন দুটোই ফুরফুরে লাগছে। ঘুমন্ত অদ্রিজার দিকে আরেকবার তাকিয়ে দেয়াল ঘড়িটার দিকে নজর দেয়। সময় 3:17 দ্রুত রুম থেকে বেরিয়ে আগে রাগিবকে খুঁজতে থাকে। অল্প সময়ে অবশ্য পেয়ে যায়। দুজনে মিলে ছাদের দিকে পা বাড়ায়। একে একে টিনা সম্পর্কিত কথাগুলো রাগিবকে সবটা খুলে বলে মৃন্ময়। টিনা, টিনা, এত ক্ষতি করতে চেয়েছিস? সি, মেয়েটাকে আমি আরো নিজের মেয়ের মতো ভাবতাম মৃন্ময়। রাগিবের কথায় মৃন্ময় দীর্ঘশ্বাস ছাড়ে। দেখো বাবা, টিনার বিষয়গুলো তুমি কিন্তু কাউকে বলবে না, ভুলেও না। সবাই জানবে আমাদের স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, আবার মিটে গেছে। এতে তৃতীয় ব্যক্তি হিসেবে কেউ না ঢুকাই ভালো। কিন্তু তোর মা তো তোর উপর ভীষণভাবে রেগে আছে। তোর উপর এতটা রেগে যেন আগে আমি শামীমকে দেখিনি। তুই জানিস আদিজার প্রতি সে খুব সেনসিটিভ। যে করেই হোক সত্যটা না জানা পর্যন্ত সে ক্ষান্ত হবে না। সেই ব্যবস্থাও আমার করা আছে বাবা। মা আর মিমিয়া জানে অদ্রিজার সাইকোসিস সমস্যা। অতি আবেগী হয়ে অল্পতে মনে আঘাত পেয়ে সুইসাইড করতে চেয়েছে। তাছাড়া অদ্রিজাকে কাল আমি বুঝিয়ে বলেছি কাউকে আমাদের এই বিষয়ে কিছু বলার দরকার নেই। কেউ জানতে চাইলে বলবে আমাদের স্বামী স্ত্রীর ঝগড়া, আমরা আমাদেরটা মিটিয়ে নিয়েছি। এটাই বরং ভালো হবে। দুজনের মাঝে আরো কিছুক্ষণ নীরবতা কেটে যায়। কয়েকটা ছাদ পেরিয়ে একটা ছাদে নজর পড়ে মৃন্ময়ের। এই ছাদে দাঁড়িয়ে একটা ছেলে ওই দিন অদ্রিজার দিকে নজর দিয়েছিল। তারপর থেকেই ছেলেটি নিখোঁজ। মৃন্ময় শাস্তিস্বরূপ 1 সপ্তাহ ছেলেটাকে কিডন্যাপ করে রাখে। সেদিন ছেলেটা ওয়াদা করেছিল আর কোনোদিনও বেঁচে থাকলে ছাদে যাবে না। কথাটা সত্য হলো। ছেলেটিকে আর ছাদে দেখা যায় না। ভয়ে আতঙ্কে পরিবার নিয়ে এলাকা ছাড়া হয় ছেলেটি। রাগিবকে কিছু একটা ভাবতে দেখে মৃন্ময় ভ্রু কুঁচকে নেয়। কি ভাবছো বাবা? তেমন কিছু না। মায়ের নামে করা বাড়িটা কি কমপ্লিট বাবা? শেষ। কালকে তোমার মায়ের জন্মদিন। কালকেই ফিতা কেটে স্বাগতম জানানো হবে তোমার মাকে। কথাটা বলেই নিঃশব্দে হেসে দেয় রাগিব। কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলে, আমার সারা জীবনের হালাল টাকা সঞ্চয়ের বাড়িটা করা তোর মায়ের মনের মতো করেছি। দেখবে মা খুব খুশি হবে। মৃন্ময়ের কথায় আবারও নিঃশব্দে হাসে রাগিব। আরও কিছুক্ষণ কথা শেষে মৃন্ময় রুমে আসে। বিকাল 4টা বেজে গেছে। এখনও তার পেটে কোনো খাবার পড়েনি। সে অদ্রিজার অপেক্ষায় আছে। অদ্রিজার সাথে একসঙ্গে খাবে। রুমে ঢুকেই বিছানার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নেয়। অদ্রিজা পা দুলিয়ে বসে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে এখনো ফ্রেশ হয়নি সে। কি হলো, এইভাবে বসে আছো কেন? যাও ফ্রেশ হয়ে আসো, খিদায় আমার পেটে জ্বালা করছে। কোথায় ছিলেন আপনি? কেন, ছাদে বাবার সাথে। মিথ্যে কথা। আপনি টিনার রুমে ছিলেন। আমি ঘুমিয়েছিলাম, সেই সুযোগে টিনার সাথে ভাব জমাতে গিয়েছেন আপনি। কি ভেবেছেন আমি বুঝি না সব? অদ্রিজার কথায় মৃন্ময়ের রাগ 7 আসমানে উঠে যায়। তবুও নিজের রাগ কন্ট্রোল করে। ভুলভাল কথা বলে দিন শুরু না করে যাও ফ্রেশ হয়ে আসো। আমি ঠিক বলছি, আপনি টিনার কাছেই ছিলেন। উফ, কি শুরু করলে তুমি অদ্রিজান? যাও বলছি, দ্রুত যাও। আমি 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করব। এর মধ্যে না গেলে তোমার খবর আছে, বলে দিলাম। মৃন্ময় এক বলার সঙ্গে সঙ্গে অদ্রিজা দ্রুত ওয়াশরুমের দিকে পা বাড়ায়। মৃন্ময়কে দেখে বোঝা যাচ্ছে বেশ রেগে গেছে। পরে মৃন্ময়ের কথা না মানলে আরেক গালে চড় খেতে হবে। কাল রাতের চড়টাই এখনো ব্যথা কমেনি তার। সন্ধ্যা হয়ে এসেছে। অদ্রিজার গলার ব্যথা যেন ক্রমাগত বাড়ছে। এখনো নিচে যায়নি সে।
নিচে অবশ্য মৃন্ময় আর শামীমাই যেতে বারণ করেছে তাকে, ঘরে বসে যেন বিশ্রাম নেয় তার নির্দেশনা দিয়ে গেছে। রাগিবের মুখে অদ্রিজার কথা শুনে এই বিষয়টা সবার কাছে আড়াল করে যায় শামীমা। শাহানা অবশ্য আগ্রহ নিয়ে আছে সত্যিটা জানার জন্য, কিন্তু শামীমা সব কথা চেপে গেছে। সন্ধ্যা নেমে এসেছে, মৃন্ময় আজ বাড়িতেই আছে, কিন্তু বিকাল থেকে লক্ষ্য করছে অদ্রিজা তার পিছু ছাড়ছে না। মৃন্ময় যেখানে যাবে অদ্রিজা ঠিক তার পেছন পেছন সেখানে যাবে। অদ্রিজা, তুমি কি শুরু করেছো? আমি আবার কি করলাম? আমি যেখানেই যাই তুমি সেখানেই যাও। তোমাকে বলেছি না আজ রুমের বাইরে যাবে না, বিশ্রাম করো। আমি সুস্থ আছি। আর আপনি যে টিনার সাথে কথার বলা বাহানা খুঁজছেন, আপনি কি ভেবেছেন আমি বুঝি না? এতটাই বাচ্চা আমি? আমি টিনার সাথে কথা বললে তোমার কি? সে আমার কাজিন হয়, আমি কথা বলতেই পারি। মৃন্ময় স্বাভাবিক কণ্ঠে বলা কথাগুলো অদ্রিজার মাথাটাই গরম করে দেয়। চোখ ছোট করে কিছুক্ষণ তাকিয়ে বিছানা থেকে উঠে যায়। আরে কোথায় যাচ্ছ? অদ্রিজা সেদিকে পাত্তা না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মৃন্ময় তার পিছু নেয়। অদ্রিজা রান্নাঘরে গিয়ে থামে, একে একে ডিম, চিনি, কেকের সব প্রয়োজনীয় জিনিস জোগাড় করছে। মৃন্ময় এখনো বুঝতে পারছে না অদ্রিজা কি করতে চাইছে। কি করছো অদ্রিজা? আমার যা ইচ্ছা তাই করছি। অদ্রিজার সোজা সাপটা জবাবে মৃন্ময় ভ্রু কুঁচকে নেয়। এই তুমি কি কেক বানাবে? মানে দেখে তো তাই মনে হচ্ছে। আপনি এখান থেকে যান, এখন আমায় বিরক্ত করবেন না। হ্যাঁ আমিও যাব, সাথে তুমিও। তোমার শরীর ভালো না, এইসব নাটক বন্ধ করে আমার সাথে চলো। অদ্রিজা মৃন্ময়ের কথায় কান না দিয়ে তার কাজ করতে থাকে। মৃন্ময়ের কিছুটা সন্দেহ হয়, অদ্রিজা কি জানে কাল মায়ের জন্মদিন। তুমি কেকটা কার জন্য বানাচ্ছ? বাবার জন্য আর মায়ের জন্য। কাল মায়ের জন্মদিন, কিন্তু তুমি বাবার জন্য কেন বানাচ্ছ? উফ, আপনি এত কথা পেঁচান কেন? বাবা আমার কাছে আবদার করেছে আমি যেন কেকটা বানাই, তাই বানাবো। অদ্রিজার কথা শুনে মৃন্ময় বিরক্ত হয়ে যায়। বাবা আবার এই পাগলকে কেক বানাতে কেন বলেছে? কোনো দুর্ঘটনা ঘটে গেলে? এই মেয়ের তো বিপদের অভাব নেই। ঘরে চলো অদ্রিজা, বাবা তোমার অসুস্থ হওয়ার আগে বানাতে বলেছে। এখন তুমি অসুস্থ, আমি কেক অর্ডার দিয়ে দিচ্ছি, চলো আমার সাথে। আপনি যান, আমি বাবাকে কথা দিয়েছি মায়ের জন্য কেক বানাবো, মানে বানাবোই। তোমাকে আমি আমার সাথে যেতে বলেছি মানে তুমি যাবেই, চলো। মৃন্ময়ের উপর অদ্রিজার চাপা রাগ এখনো জমে আছে, তাই মৃন্ময় যতবার যে কোনো কাজকেই না বলবে, অদ্রিজা তার বিপরীতে হ্যাঁ বলবে। মৃন্ময় অদ্রিজার হাত ধরে টেনে নিয়ে যায়। অদ্রিজাও কম না, রাগের মাথায় ময়দা ভর্তি বাটিটা মৃন্ময়ের দিকে ছুঁড়ে মারে। রাগের মাথায় কাজটা করলেও মৃন্ময়ের অবস্থা দেখে অদ্রিজা সব রাগ হাওয়া হয়ে যায়। মৃন্ময় ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে অদ্রিজার দিকে তাকিয়ে আছে। মৃন্ময়ের অবস্থা দেখে অদ্রিজা অট্টহাসিতে ফেটে পড়ে। তার হাসির মাত্রা এতটাই ছিল যে অদ্রিজা হাসতে হাসতে রান্নাঘরের মেঝেতে বসে পড়ে। মৃন্ময়ের রাগে সারা শরীর রিরি করছে। ঘরে থাকা সব সার্ভেন্ট ছুটে এসেছে কিচেনের সামনে। অদ্রিজার হাসিতে উপর থেকে শামীমা, শাহানা, মিমিয়া ছুটে এসেছে। শুধুমাত্র মৃন্ময়কে দেখে থেমে যায় টিনা। উপর থেকে আড়ালে বিষয়টা বোঝার চেষ্টা করছে। মৃন্ময়ের চোখে ময়দার আস্তরণ, তাই তার সামনে কে আছে যে ঠিকভাবে বুঝতে পারছে না। মৃন্ময়ের অবস্থায় বাড়ির সবাই একসঙ্গে হাসতে থাকে। মিমিয়া টেনে অদ্রিজাকে উঠাতে চাইছে, কিন্তু অদ্রিজা আবার হাসতে হাসতে নিচে বসে যাচ্ছে। মৃন্ময় রোবটের মতো এখনো এক জায়গায় দাঁড়িয়ে আছে। সার্ভেন্টরা সবাই মুখ টিপে হাসছে। অবশেষে মিমিয়া অদ্রিজাকে দাঁড় করাতে সক্ষম হয়। অদ্রিজা এবার মৃন্ময়ের সামনে দাঁড়ায়। এই রে, আমার ডাক্তার সাহেবের চশমায় দেখি সব সাদা হয়ে গেছে। আহারে। মৃন্ময়ের চশমায় অদ্রিজা ছোট ছোট দুইটা বৃত্ত আঁকে। আবারও অট্টহাসিতে সবাই একসঙ্গে মেতে উঠেছে। সবার মাঝে মৃন্ময়কে জোকারের থেকেও কম লাগছে না। বাম হাতে চশমাটা খুলে মৃন্ময় ডান হাতে অদ্রিজার হাত চেপে টানতে টানতে নিয়ে যায়। অদ্রিজা জানে আজ মৃন্ময় তাকে শাস্তি দেবে। আম্মু, মিমিয়া, খালামুনি, আমি যাব না। আমাকে এই রাগী ডাক্তারের হাত থেকে বাঁচাও। আম্মু গো। অদ্রিজার কথায় কেউ ছুটে আসে না, এখনো সবাই হাসছে। মৃন্ময় অদ্রিজাকে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। দরজাটা বন্ধ করে দেয়ালে পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আপনি আপনি আমায় এখানে কেন এনেছেন? কেন এনেছি জানো না? আমায় পরিষ্কার করো। হোয়াট? পাগল আপনি? আপনি শাওয়ার নিয়ে নিন, আমাকে প্রয়োজন নেই। অদ্রিজা যেতে নিলে মৃন্ময় তাকে আটকে ধরে। তোমার কি প্রয়োজন অদ্রিজান? মৃন্ময় একটা গামছা নিয়ে অদ্রিজার দিকে ছুঁড়ে মারে। নাও, আমায় পরিষ্কার করো। আজব, আমি আপনাকে কি করে পরিষ্কার করব? আপনি খাম্মার মতো লম্বা করে, আমি কিনা ছোট্ট একটা মেয়ে। এত কথা জানি না অদ্রিজান, তুমি কাজটা করেছো, তুমি আজ ওয়াশ করে দেবে। তোমার টাইম শুরু। এখন যদি আমায় পরিষ্কার না করে দাও তবে তোমাকে আজকে আর কেক বানাতে দেবো না, আজকে রাখবো রুমে। মৃন্ময়ের কথায় বাধ্য হয়ে অদ্রিজা পরিষ্কার করতে লেগে যায়। মৃন্ময় চুলগুলো কিছুতে সে ছুঁয়ে দিতে পারছে না, কারণ মৃন্ময় তার মাথা সোজা করে দাঁড়িয়ে আছে। আপনি মাথাটা নামাচ্ছেন না কেন? আমি কি পারি নাকি এত লম্বায়?
হাত ওঠাতে। মৃন্ময় অদ্রিজার দিকে ভালো করে পরখ করে। তার মৃন্ময়কে পরিষ্কার করতে গিয়ে তার নিজের শরীরেও ময়দার আস্তরণ পড়ে গেছে। দেখো অদ্রিজা, তোমার অবস্থাটাও খারাপ, চলো দুজনে সামাল নিই। অদ্রিজা কিছু বলার আগে মৃন্ময় পানি ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে দুজনে ভিজে জুবুথুবু হয়ে যায়। অদ্রিজা বিরক্ত হয়ে মৃন্ময়ের দিকে তাকালে মৃন্ময় ঠোঁট বাঁকিয়ে বলে, তোমাকে শাস্তি দেয়া শুরু অদ্রিজান। অদ্রিজাকে কিছু বলার সুযোগ না দিয়ে মৃন্ময় তার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। শেষ পর্যন্ত অদ্রিজা রাগীবের কথা রাখতে সক্ষম হয়। সার্ভেন্টের সাহায্যে অদ্রিজা পুরো কেকটা বানায়। রাতের 12টা বাজতেই রাগীব শামীমার হাতে একটা চাবি তুলে দেয়। শামীমা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এটা কিসের চাবি? এটা তোমার বাড়ির চাবি। আমার বাড়ির? কি বলছো তুমি? ভুলে গেলে? এত সহজেই মনে নেই তোমার? আমার মৃন্ময় হওয়ার পর থেকেই তুমি একটা বাড়ি চাইতে, যে বাড়ির সব থাকবে, সবুজ গাছগাছালি সমারোহ থাকবে, একটা পুকুর থাকবে, আরও কত কি। তুমি ভুলে গেলে? তোমার মনে করে এই বাড়িটাই তৈরি করেছি শ্যামু, আমার সারা জীবনের সঞ্চয়ের টাকা দিয়ে। রাগীবের কথায় শামীমা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। এই লোকটা তাকে এত ভালোবাসে কেন? জীবনে কখনো কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি। আল্লাহর কাছে একটাই চাওয়া, রাগীবের মৃত্যুর আগে যেন আল্লাহ তার মৃত্যু দেয়। কিন্তু নিয়তি তাদের কোন বাঁকে নিয়ে যায় তার সময়ই বলে দিবে। কেটে গেছে আরও এক সপ্তাহ। খাওয়ার টেবিলে সবাই একসাথে সকালের ব্রেকফাস্ট করছে। মৃন্ময়ের সামনাসামনি বসেছে টিনা। এই কয়েকদিন ভুলেও টিনা মৃন্ময়ের সামনে আসেনি। হুট করে টিনার কাশতে কাশতে দম বন্ধ হয়ে আসছে। আর্তনাদ করে বলছে, আমার গলা ঝলসে যাচ্ছে মম, আমার গলা। সঙ্গে সঙ্গে খুব করে টিনার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। আর মৃন্ময় অবাক ভঙ্গিতে তাকিয়ে আছে। অদ্রিজা ভয়ে ঢোক গিলে সন্দেহের দৃষ্টিতে মৃন্ময়ের দিকে তাকায়। সবাই যখন টিনাকে নিয়ে ব্যস্ত, তখন মৃন্ময়ের চোখে মুখে ফুটে ওঠে সফলতার হাসি। হাসপাতালে ওটির সামনে দাঁড়িয়ে আছে সবাই। এটা সেই জায়গা যেখানে এক সপ্তাহ আগে অদ্রিজার জন্য পাগলের মতো অপেক্ষা করেছিল মৃন্ময়। সুস্থ স্বাভাবিকভাবে অদ্রিজা কি তার হৃদজমিনে ফিরবে? কি কারণে অদ্রিজা এত বড় একটা স্টেপ নিয়েছিল, সব চিন্তায় তখন মাথা ফেটে যাচ্ছিল মৃন্ময়ের। এতদিন ধরে মনে মনে একটাই প্রতিজ্ঞা করেছিল সে, অদ্রিজাকে যে এত বড় কষ্ট দিয়েছিল তাকে যে করেই হোক একইভাবে শাস্তি দেবে। যেই ভাবা সেই কাজ। তখন ব্রেকফাস্ট টেবিলে আগে থেকেই সার্ভেন্টের সাহায্যে টিনার শরবতের গ্লাসে বিষ মিশিয়ে দেয়। তারপর সেই শরবত পান করাতেই টিনার গলায় জ্বালা পোড়া শুরু হয়। মৃন্ময় যেহেতু জানে এমন কিছু হবে, তাই আগে থেকেই ফাহাদের সাহায্যে ওটির সব ব্যবস্থা করে রাখে। রাগীব অদ্রিজার সন্দেহের দৃষ্টি এখন মৃন্ময়ের দিকে। মৃন্ময়ের প্ল্যানিং অনুযায়ী সেদিন যে ডাক্তার ছিল আজ টিনার ক্ষেত্রে সেই ডাক্তার নেই। আজকের ডক্টর মৃন্ময়ের একজন পার্টনার, তিনিও এই হসপিটালের একজন ডাক্তার, কিন্তু আড়ালে মৃন্ময়ের সাথে হাত মিলিয়ে কালোবাজারি ব্যবসায় নাম লিখেছেন। শাহানা কেঁদেই যাচ্ছে অস্থির হয়ে। তার পাশে শামীমা মিমিয়া বসে আছে। মৃন্ময় কিছুক্ষণ পায়চারি করে ফাহাদকে উদ্দেশ্য করে বলে, ফাহাদ, তুই এই দিকটায় থাক, আমার রোগী দেখার সময় হয়ে গেছে, কোনো প্রয়োজন হলে আমায় কল করিস। ওকে বস। মৃন্ময় অদ্রিজার দিকে এক পলক তাকিয়ে চলে যায়। অদ্রিজা এতক্ষণ অস্থির হয়েছিল মৃন্ময়কে টিনার বিষয়টা নিয়ে প্রশ্ন করবে, কিন্তু একা পাওয়ার সুযোগ পায়নি। তাই মৃন্ময়ের পিছু নেয়। মৃন্ময় তার রুমে ঢুকতেই তার কয়েক সেকেন্ড পর আরেকটা মেয়ে তার রুমে ঢুকে। মেয়েটা দেখতে অদ্রিজার বয়সের থেকে একটু বড়। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখনো মেয়েটার রুম থেকে বের হয়নি। অদ্রিজা আড়াল থেকে মৃন্ময়ের রুমের উপরটায় নজর রাখছে। এতক্ষণ এই মেয়ের সাথে কি? নিশ্চয়ই মৃন্ময়ের গোপন কোনো অ্যাফেয়ার চলছে মেয়েটার সাথে। এদিকে অদ্রিজার দেখা না পেয়ে ফাহাদ চারিদিকে খুঁজতে থাকে। মনে মনে একটা চাপা ভয় কাজ করে। অদ্রিজা আবার নিখোঁজ হলে মৃন্ময় তাকে শাস্তি দিবে। অবশেষে মৃন্ময়ের রুমের বিপরীত পাশেই আড়ালে অদ্রিজাকে দেখতে পায় ফাহাদ। ম্যাম, আপনি এখানে কি করছেন? হঠাৎ করে ফাহাদের কথায় অন্যমনস্ক অদ্রিজা চমকে যায়। দ্রুত বুকে থুতু দিয়ে বলে, ও ফাহাদ ভাই, আপনি এভাবে ডাকলেন কেন? আমি ভয় পেয়ে গেছি। আর আমি ভয় পেয়ে গেলাম আপনাকে না পেয়ে। কিন্তু এখানে কি করছেন আপনি? তোমার বসকে পাহারা দিচ্ছি। দেখো ঘড়ির কাটায় কাটায় 23 মিনিট হয়ে গেল, কিন্তু তোমার বসের রুমে একটা মেয়ে ঢুকেছে, এখনো বের হচ্ছে না। ও, আজকে তো প্রেমা আপুর আসার কথা। এই প্রেমা কি? প্রেমা হলেন বসের পুরনো রোগী, মানে প্রেমা আপুর শাশুড়ির মানসিক সমস্যা। তাই মাঝে মাঝে প্রেমা আপুর হাজবেন্ড এসে চেক আপ করিয়ে যান। এখন তার হাজবেন্ড ঢাকার বাইরে, এর জন্য জরুরি কিছু কথা বলতে প্রেমা আপু এসেছে। আসার আগে আমার কাছে খোঁজ নিয়েছিলেন বস আছে কিনা। অদ্রিজা কিছুক্ষণ চুপ থেকে আবারও ভ্রুযুগল কুচকে বলে, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না ফাহাদ ভাই। আপনি নিশ্চয়ই আপনার বসকে আড়ালে প্রেম করতে সাহায্য করছেন। চি চি চি, আপনি কি বলছেন ম্যাম?
আপনি আমাকে ভাই ডাকেন আর আমিও আপনাকে বোন ডাকি, তাহলে আমি কি করে আমার বোনের সংসার ধ্বংস করব? এই কথা যে মুখে আনাও পাপ। যদি বোন ভাবেন তাহলে আমাকে ম্যাম ম্যাম করে ডাকছেন কেন? অদ্রিজার কথায় ফাহাদ অপ্রস্তুত হয়ে যায়, লজ্জা মুখে হাসতে থাকে। ফাহাদের জড়তা বুঝে অদ্রিজা আবারও বলে, ফাহাদ ভাই, এখন থেকে আমাকে অদ্রি বলে ডাকবেন, আর নিজের ছোট বোনের মতোই ভাববেন। যদি না ডাকেন তাহলে আপনার সাথে আর কোনো কথা নেই আমার। ফাহাদ নিঃশব্দে হাসতে থাকে। অদ্রিজা পলকহীন ভাবে ফাহাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। অদ্রিজার বিষণ্ণতার শ্বাস ফাহাদ বুঝতে পারে। কি হয়েছে ওর জীবন? হুট করে মুড অফ হয়ে গেল যে? ফাহাদ ভাই, আমি আপনার বসকে ভালোবেসে ফেলেছি। কথাটা বলেই অদ্রিজা মুখে হাত দিয়ে কেঁদে দেয়। টলমলে চোখের পানি গাল গড়িয়ে পড়তে থাকে। অদ্রিজার চোখে পানি দেখে অপ্রস্তুত হয়ে যায় ফাহাদ। মৃন্ময় যদি এখন দেখে অদ্রিজার চোখে পানি, তবে এখানে রণক্ষেত্র বানিয়ে ছাড়বে। আরে বোন, কাঁদছো কেন? আমি জানি তুমি ভালোবাসো বসকে, এতে কাদার কি আছে? অদ্রিজা দ্রুত দুই চোখ মুছে নেয়, নাক টেনে চারিদিকে ভালো করে পরখ করে নেয়। আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন ফাহাদ ভাই। এই মানুষটার সাথে যে আমি সংসার করব, আমার কোনো নিশ্চয়তা আছে? আমি মানলাম সে আমায় সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে, কিন্তু ভবিষ্যতে কি হবে ফাহাদ ভাই? আমার সন্তানের বাবা একজন খুনি মাস্তান, এক প্রকার সাইকো। আপনার কি মনে হয় কোনো সুস্থ মানুষের পক্ষে একের পর এক খুন করা, এইভাবে বিভৎসভাবে মারা সম্ভব? আজকেই দেখুন টিনা আপুর এই অবস্থা যে আপনার বস করেছে, এটা আমি ভালো করেই জানি। এই সব কাজ করা কি এক প্রকার সাইকোর কাজ না? বস তোমায় একটু বেশি ভালোবাসে, তাই তোমাকে যারা কষ্ট দেয় তাদের কষ্ট না দেওয়া পর্যন্ত ভাই ক্ষান্ত হয় না। বাসুক ভালো, কেন অন্যরা কি ভালোবাসে না তাই বলে এইভাবে? সে যদি স্বাভাবিকভাবে ভালোবাসে তবে আমি থাকবো, কিন্তু আমি চাই না এইভাবে থাকতে। প্রয়োজনে পালিয়ে যাব, দূরে চলে যাব, তবু এমন জীবন সঙ্গী নিয়ে আমি থাকতে পারবো না। হ্যাঁ, পালিয়ে যাবে? পালিয়ে গেলেও কি তুমি পালাতে পারবে বোন? ঠিকই বস তোমায় খুঁজে বের করবে। পাতালে গেলে পাতালে বস তোমায় খুঁজে বের করবেই। ফাহাদের কথায় চোখ তুলে তাকায় অদ্রিজা। ফাহাদ অদ্রিজার দিকে তাকে আবারও দৃষ্টি সরিয়ে নেয়। অদ্রিজাকে চুপ থাকতে দেখে আবারও বলে, বসের জীবনে দুইজন নারী গুরুত্বপূর্ণ, একজন তার মা আর তার বোন। মনে আছে, রাজশাহী থেকে আসার পর তোমার সাথে বসের কথা বলা বন্ধ হয়ে যায়। তুমি তোমার রাস্তায়, বস তার রাস্তায়, কিন্তু তুমি চলে যাওয়ার পর শামিমা ম্যাম আর মিমিয়ার অবস্থা করুন। এক প্রকার তুমি যেন তাদের জাদু মন্ত্র করে গেছ। শামিমা ম্যামের অবস্থা খারাপ, মিমিয়া কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তাদের একটাই কথা, তোমাকে চাই। তখন বস আবারও ফিরে আসে তোমার জীবনে, কিন্তু কেউ জানতো না বস আর তোমার সম্পর্কের কথা। এখন যখন একবার বসের সাথে বিয়েটা হয়ে গেছে, তখন ছাড়া তুমি পাবে না। অদ্রিজা নির্বাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ফাহাদের দিকে। এইসব তার অজানা ছিল, কিন্তু অদ্রিজা যে দৃঢ় প্রতিজ্ঞা করেছে, হয় মৃন্ময় স্বাভাবিক জীবনে আসবে, না হয় অদ্রিজা তার জীবন থেকে চলে যাবে। ফাহাদ ভাই, আমি আপনার বসের জীবনটা পাল্টাতে চাই। আমি চাই সে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তাকে ফিরিয়ে আনতে আমায় কি সাহায্য করবেন আপনি? অদ্রিজার কথায় ফাহাদের চোখ চিকচিক করে ওঠে। এত বছর এটাই চাইছিল সে। অবশ্যই, তবে আমি তোমায় সবটা বলতে পারবো না, কারণ বস জেনে গেলে আমার এবং আমার পরিবারের রিস্ক আছে। ওকে ফাইন। দুজনের মাঝে কয়েক সেকেন্ড নীরবতায় কেটে যায়। হুট করে ফাহাদ বলে, আগে বসকে ফিরিয়ে আনার আগে খুঁটিনাটি সবটা জেনে নাও। এইসব তোমায় নিজ দায়িত্বে করতে হবে। চোখে যা দেখো তা কিন্তু সত্য নয়, এমন কিছু আছে সবার আড়ালে অচেনায়। অদ্রিজা গভীর চিন্তায় মগ্ন। তখনই মৃন্ময়ের রুম থেকে বের হয় প্রেমা। ফাহাদ এবং অদ্রিজা দুজনেই আড়াল হয়ে যায়। ফাহাদ ভাই, আমি ওনার কাছে যাব, খোঁজ নিয়ে দেখুন আর রোগী আছে কিনা। ওকে। কয়েকটি ফাইলে ইম্পর্টেন্ট কিছু কাগজপত্র চেক করছে মৃন্ময়। সামনে থাকা ল্যান্ডলাইন থেকে একজন স্টাফকে কল করে। আর কি কেউ আছে আজ চেক আপ করার? ওকে, পাঠিয়ে দাও। মৃন্ময় আবারও মনোযোগ দেয় সেই ফাইলে। অদ্রিজা মৃন্ময়ের রুমে ঢুকেই তার সামনে বসে। ফাইল থেকে মাথা তুলে সামনের দিকে তাকাতেই অদ্রিজাকে দেখে চমকে যায় মৃন্ময়। তুমি এখানে? কিছু সমস্যা আছে তাই এলাম ডক্টর। তোমার আবার কি সমস্যা? আজকাল সব যুবতী মেয়ে পেশেন্টদের
বুঝি তুমি করে বলা হয়। অদ্রিজার তীক্ষ্ণ জবাবে ভ্রু কুচকে যায় মৃন্ময়ের, তবে এটা বুঝেছে কোনো কারণে অদ্রিজা ক্ষেপে আছে। ওকে, আপনার নাম? অদ্রিজা তাবাসসুম। এক্স্যাক্টলি, সমস্যাটা আমার না আমার হাজবেন্ডের। হাজবেন্ডের? আমার আবার কি সমস্যা? আপনার কি সমস্যা আমি জানি কিভাবে? আজকাল সব পেশেন্টদের কি নিজের হাজবেন্ড বলে দাবি করেন নাকি? অদ্রিজার ভ্রু নাচিয়ে বলা কথাগুলো মৃন্ময়ের কাছে ভীষণ অপমানজনক। সে বুঝতে পারছে অদ্রিজা এখন অভিযোগের সমুদ্র নিয়ে বসবে। তো আপনার হাজবেন্ডের কি সমস্যা? আমার হাজবেন্ডের অনেক সমস্যা। তিনি একজন ডাক্তার, কিন্তু তার চেম্বারে 1 ঘন্টার সময় নিয়ে রোগীর ফ্যামিলি থাকে। কিন্তু কেন? পেশেন্ট থাকলে মেনে নিতাম, এতটা সময় একসঙ্গে তাদের কিসের কথা? অদ্রিজার কথাগুলোতে এক প্রকার রাগ, জিদ, ক্ষোভ, হিংসার প্রমাণ পাওয়া যাচ্ছে। মৃন্ময়ের ভাবতে ভালো লাগছে, মৃন্ময়ের সাথে কোনো মেয়েকে দেখলে অদ্রিজার কষ্ট হয়। মৃন্ময় গলা ঝেড়ে কেশে বলে, এটা নর্মাল বিষয় মিসেস অদ্রিজা, অন্য কথা বলুন। তিনি মানুষটা 2টা রূপ নিয়ে চলেন, এক হিংস্র, 2 সোজা শান্ত ভদ্র। আমাকে যারা কষ্ট দেয় তাদের তিনি ছেড়ে কথা বলেন না। এই যে কিছুক্ষণ আগে একজনের খাবারে বিষ দিয়ে তাকে এই হসপিটালে অ্যাডমিট করেছে, তিনি ভাবেন আমি বুঝি না, কিন্তু আমি সবটা বুঝতে পারছি। আপনাকে যারা কষ্ট দেবে তাদের অতীতেও ছাড়া হয়নি, ভবিষ্যতেও ছাড়া হবে না, এটাই ফাইনাল। আর কোনো প্রশ্ন? মৃন্ময়ের উত্তরটা শুনে অদ্রিজার বেশ রাগ লাগলো। এই ছেলে জীবনেও ভালো হবে না, এর সাথে কথা বলাই পাপ। টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে দ্রুত চেয়ার ছেড়ে উঠে যায়। দরজার সামনে যেতেই হুড়মুড় করে দ্রুত মৃন্ময় তার হাত চেপে ধরে। আরে অদ্রিজান, কোথায় যাচ্ছো? ছাড়ুন আমাকে, আপনার মতো মানুষের সাথে কথা বলতেও আমার ঘৃণা হয়। কেন, আমি আবার কি করেছি? আপনি টিনা আপুর খাবারে কথাটা শেষ করার আগেই মুখে হাত চেপে কেঁদে দেয় অদ্রিজা। মৃন্ময় একটানে তাকে আবারও চেয়ারে বসিয়ে দেয়। চেয়ারের হাতলে হাত রেখে অদ্রিজার দিকে ঝুঁকে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।